জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। উঠবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো আমাকে প্লেইং 11-এ চান্স দেওয়ার জন্য। তার মানে ডিসিশনটা ইমোশন ছিল তা একদমই নয়। আগে করা কোনো পোস্ট, কোনো গান, কোনো কমেন্ট আমি কিচ্ছু ইরেজ করবো না। বাবুলকে বিজেপি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বলে না। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সেমনি আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি। আমার মনে হয় দিদির আমার প্রচারের কোনো দরকার নেই। সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সেই সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? আমার মানুষের সঙ্গে কাজ করার জন্যে যদি কোনো বিজেপি মন্ত্রীর সঙ্গে যদি বসতে হয়, তাহলে ঝালমুড়ি না হলে ধোকরা যদি হয় তাহলেও বসবো। নিঃসন্দেহে রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় আলোচিত চর্চিত বিষয় বাবুল সুপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে তার পালা বদল, তার রাজনৈতিক মতাদর্শ আদর্শ রাতারাতি বদল হয়ে গেল, নিঃসন্দেহে আরও একবার প্রশ্ন উঠছে যে সত্যিই কি রাজনীতিতে সবকিছুই যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে? কিছুই অস্বাভাবিক নয়। নদী যেমন নিজের বহমানতার পথ খুঁজে নেয়, রাজনৈতিক নেতারাও সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বদলে ফেলেন। দেখুন বাবুলের বিভিন্ন সময় যেভাবে আগের তার বয়ান, তার পরের বয়ানের মধ্যে কি কি জায়গা বিস্তর পার্থক্য হয়ে গিয়েছে। এবং সত্যি সত্যি আরও একবার কোথাও সেই তত্ত্ব চলে আসছে, রাজনীতিটা কি সত্যি তাহলে কর্পোরেট জগৎ হয়ে গেল? অর্থাৎ যেখানেই বেশি স্যালারি, যেখানেই বেশি ভালো ডেজিগনেশন, যেখানেই বেশি ভালো কাজের সুযোগ, রাতারাতি আমরা যেরকম একটা কোম্পানিতে ইস্তফা দিয়ে রেজিগনেশন দিয়ে আরেক কোম্পানি জয়েন করে নিই, তাহলে রাজনীতিটাও কি তাই হয়ে গেল? আর সেখানে সামনে শুধুমাত্র দাঁড় করানো হচ্ছে মানুষের জন্য কাজ করতে চাই, এই একটা অদ্ভুত রকমের গাজর। মানে আদৌ কি সেটা প্রাধান্য পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? বিভিন্ন সময় কি বললেন বাবুল সুপ্রিয় শুনবো। প্রথম যে বিষয়গুলো চলে আসছে বাবুলের বক্তব্য, অন্তত আজকের তার প্রেস কনফারেন্সের প্রেক্ষিতে, তা হলো আমি প্রথম একাদশে থাকতে চাই। 4 দিনের মধ্যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। প্রথম একাদশ বলতে বাবুল কি মিন করছেন সেটা অবশ্যই আমরা পরবর্তীকালে আসবো, আলোচনায় চোখ রাখবো। তবে আজকে দিনভর এই সাংবাদিক সম্মেলন থেকে কি কি বক্তব্য তিনি বললেন, কি কি কথা তার উল্লেখযোগ্য গুরুত্ব পেল, সেদিকে নজর রাখা যাক। দ্বিতীয় তার বক্তব্য ছিল যে আমাকে বড় সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন এখানেও, তাহলে এতদিন বিজেপি কি করেছে? যেখানে বিজেপির তরফ থেকে এত সুযোগ দেওয়া, এমনকি কেন্দ্রের মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছেন, তিনি সাংসদ হয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন কোন সুযোগ যে তৃণমূল কংগ্রেস দিল এবং সেটাকে বড় করে বলতে হচ্ছে যে আমাকে বড় সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস? 3 নম্বর বক্তব্য, কাজের সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি বাবুল। অর্থাৎ এখানেও কোথাও আরো একবার স্পষ্ট হচ্ছে সেই তত্ত্বই যেটা বারবার করে কোথাও বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল। দিলীপ ঘোষের একাধিক বক্তব্যতেও স্পষ্ট ছিল যে মন্ত্রিত্ব ছাড়ার পরই তাহলে কি সত্যি সত্যি মুষড়ে পড়েছিলেন? তাহলে কি আসল ছিল মন্ত্রিত্বই? সেই মন্ত্রিত্ব চলে গেল বলেই তাই এই অভিমান, এবং সেই জায়গা থেকে অন্য সুযোগ পেয়েছে বলে তাই দল ছাড়তে হলো বাবুলকে। শুভেন্দু এখন রাজনৈতিক শত্রু, বাবুলের আজকের বক্তব্য। পাশাপাশি যে বক্তব্যে নজর রাখছে তা হলো তথাগত মির্জাফর মন্তব্যের জবাব দিয়েছি। তথাগত তিনি যে মন্তব্য করেছেন, মির্জাফর বলা হয়, সেই মির্জাফর তত্ত্ব একেবারে উড়িয়ে দিয়েছেন বাবুল। আসবো এই বিষয় নিয়ে আলোচনা করব। বক্তব্য 6 তার আজকে, দিলীপ দাকে বর্ণ পরিচয় উপহার দেব। বাবুল ভার্সেস দিলীপ ঘোষ এর আগেও বারবার কোথাও প্রাধান্য পেয়েছে। সেই প্রপার নাউন তত্ত্ব, প্রপার নাউন ডিবেট কোথাও এর আগেও নজর কেড়েছে সংবাদ মাধ্যমের। আজকে যেখানে নতুন ইনিংস শুরু করলেন বাবুল সুপ্রিয়, সেখানেও দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে বলা যেতে পারে, কারণ তাকে সেই জায়গায় সেই আগের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে সরে আসতে পারলেন না বাবুল সুপ্রিয়। তিনি বললেন যে বর্ণ পরিচয় উপহার দেব দিলীপ ঘোষকে, যাতে বাংলাটা আরেকটু ভালো করে বলতে পারেন। বক্তব্য 7, সৌজন্য দেখিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম, সেই ঝালমুড়ি তত্ত্বের বদলে ঝালমুড়িও খাবো এবং ধোকলাও খাবো। আরও একবার সে ঝালমুড়ি তত্ত্বেতেও মন্তব্য বাবুলের। বক্তব্য 8, প্রয়োজনে বিজেপির মন্ত্রীর সঙ্গেও বসবো। লোকসভা স্পিকার সময় দিলে ইস্তফা দেব। অর্থাৎ এখনো পর্যন্ত ইস্তফা দেননি বাবুল সুপ্রিয়।
তার বক্তব্য যে লোকসভার স্পিকার এখনো সময় দেয়নি, সেই স্পিকার সময় দিলেই তিনি ইস্তফা দেবেন। আর তার আরেক বক্তব্যের দিকে নজর রাখছি, জনপ্রিয় কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তার মধ্যে অন্যতম দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে এত তর্ক বিতর্ক, এত কটাক্ষ, এত মন্তব্য করার পর আজকের বক্তব্য যে প্রধানমন্ত্রীর জায়গায় নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বাবুল সুপ্রিয়। যদি বাবুল সুপ্রিয়র আগাগোড় আমি দেখি বিজেপির জার্নি, এই নিয়ে যদিও আলোচনা করবো, তবে যে জায়গা থেকে শুরু করতে চাইবো, 2014 সালের মার্চে বিজেপির হাত ধরে রাজনীতিতে আসা বাবুল সুপ্রিয়র। ওই বছরই লোকসভা ভোটে আসানসোল থেকে সাংসদ দোলা সেনকে হারিয়ে সাংসদ হলেন বাবুল। 2014 নভেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পান বাবুল। দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাবুল। 2016 জুলাইয়ে তার মন্ত্রিত্ব বদল হয়ে দায়িত্ব পান ভারী শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব। 2019-এ লোকসভা ভোটে ফের আসানসোল থেকে তার জয়। মুনমুন সেনকে হারিয়ে এবার দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন। দায়িত্ব পেলেন পরিবেশ এবং বন মন্ত্রকের প্রতিমন্ত্রী। 2021-এ বিধানসভা ভোটে টালিগঞ্জের বিজেপি প্রার্থী 50,000-এর বেশি ভোটে পরাজিত হন বাবুল। 7ই জুলাই মন্ত্রীপদ থেকে সরানো হয় বাবুলকে। 31শে জুলাই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত। দিন কয়েক পরে সিদ্ধান্ত বদল বাবুল সুপ্রিয়র। সাংসদের সময়কাল পূর্ণ করার সিদ্ধান্ত। এর পাশাপাশি 18 সেপ্টেম্বর যে ছবি আমরা দেখলাম সবাই, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান। শুধু তাই নয়, বিভিন্ন সময় বাবুলের যদি টুইট আমরা নজরে রাখি, সেই টুইটের মধ্যেও একাধিক কটাক্ষ রয়েছে, একাধিক মন্তব্য রয়েছে, যে জায়গা থেকে বিভিন্ন সময়তে বাবুল কোথাও এক হাত নিয়েছেন বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী, বর্তমান শাসক দলকে। তিনি বলেছেন যে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে একটি অত্যাচারী সরকার চালাচ্ছেন, যার মূল লক্ষ্য প্রশাসনকে তার পুতুল হিসেবে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করা। এটা 5ই জুলাইয়ের বক্তব্য, অর্থাৎ ভোটের পর। এবং আরও তিনি বলেছিলেন যে শক্তিশালী হয়ে উঠবো, মানুষের অধিকারের জন্য লড়াই করবো, এই ধরনের বক্তব্য ছিল। বরাবর তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ সচল, ফেসবুক, টুইটারে তার প্রত্যেকটা মুহূর্তের দিকে নজর রাখতে হয় রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমকে, কারণ তিনি তার যাবতীয় বক্তব্য কোথাও সোশ্যাল মিডিয়া, টুইটারে দেওয়ার জন্যই অভ্যস্ত থাকেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এহেন বাবুল সুপ্রিয়র এই ভোল বদল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তার সরকার সম্পর্কে তুগলকি সরকার চলছে, এমনটাও বক্তব্য ছিল বাবুল সুপ্রিয়র। এই জায়গা থেকে নিঃসন্দেহে যে প্রশ্নগুলো উঠে আসছে, আমি আজকের পোল কোয়েশ্চেন দিয়ে শুরু করবো আজকের আলোচনা। যে প্রশ্নগুলো প্রাসঙ্গিক, যে প্রসঙ্গগুলো আমরা বিভিন্ন সময় যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরও, সংবাদ মাধ্যমকে যারা দিনভর আমাদের এই কভারেজ দেখছেন গতকাল থেকে, তাদের যে প্রশ্নগুলো, তার নিরিখে আজকের পোল কোয়েশ্চেনের দিকে নজর রাখা যাক। আজকের প্রথম প্রশ্ন, রাজনীতিতে কি নীতিহীনতার নজির গড়লেন বাবুল সুপ্রিয়? দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রিত্ব হাতছাড়া, তাই কি ঘাস ফুলে বাবুল? এবং 3, তৃণমূলে গিয়ে কি বাবুল আদৌ যোগ্য সম্মান পাবেন? এই জায়গা থেকেই যে বিষয়গুলো উঠে আসছে, তা হলো রাজনীতির ওপর মানুষের আস্থা এবার কতটা থাকবে। যেভাবে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকবার যে ছবি দেখতে পাওয়া যায়, যখন যাকে নির্বাচন করছে, যাকে সমর্থন জানাচ্ছে মানুষ, পরের মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র সেখানে ব্যক্তি স্বার্থ কোথাও বড় হয়ে গিয়ে সেই রাজনৈতিক ভুল বদলের সময় লাগছে মাত্র কয়েক মুহূর্ত। আজকে বাবুল সুপ্রিয় বলছেন যে আমার 3-4 দিন সময় লেগেছে সিদ্ধান্ত নিতে। এত বছর তাহলে যে সিদ্ধান্তে তিনি ছিলেন সেটা কি ছিল? এর আগে মুকুল রায়ের ক্ষেত্রে আমরা দেখলাম একই রকমভাবে এই ধরনের রাজনীতিবিদ যারা রাজনীতির ময়দানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং যারা এর আগেও যে দৃষ্টান্ত আমরা দেখেছি অন্তত 2021 লোকসভা নির্বাচনের আগে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি কি রাজনৈতিক ব্যক্তিত্বদের, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আদর্শ নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে না? আমি আজকে আলোচনায় আসবো, তবে তার আগে দেখবো আমাদের আজকের একটা ছোট্ট প্রতিবেদন। রাজনীতিতে নাকি চিরকালীন কিছু হয় না, কিন্তু সব দল বদলই কি একরকম? বোধ হয় না। শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন, আর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। অথচ দুজনে এক সময় তাদের পুরনো দলের তরুণ মুখ হিসেবে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন। তবে কেন দল বদল? যে আদর্শ আঁকড়ে রাজনৈতিক পথ চলা শুরু,
সেসবই কি তবে ভুল ছিল, নাকি স্রেফ নেতৃত্বের সঙ্গে মতান্তরের জেরে বিপরীত শিবিরে যোগদান? কিভাবে তারা পারেন নিজেদের কথারই বিরোধিতা করতে? সুস্থ মস্তিষ্কের একটা স্বচ্ছ সরকার চাইছি, যারা মানুষের টাকায় মানুষের কাজ করবে। এবং আমার মনে হয় যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, মানুষের এই পলিটিশিয়ানদের উপর যে মানুষের বিশ্বাস চলে গেছে, তার অন্যতম কারণ এই ল্যাক অফ গভর্নেন্স। বা আমরা মমতা ব্যানার্জি থেকে যা যা দেখেছি, আমি ডিটেলে যাচ্ছি না, মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং 11-এ চান্স দেওয়ার জন্য। আমি একটা অপরচুনিটিতে রিয়্যাক্ট করছি। ইটস আ থিং দ্যাট বাংলার মমতা দিদি, তিনি এখন ভারতবর্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠছেন। উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন। কালকে অভিষেক ব্যানার্জির সঙ্গে অনেকক্ষণ আমার কথা হয়েছে, ডেরেকের সঙ্গে তো কথা হচ্ছিলই। সো আই ফেল্ট a lot of love and support from a party with whom I have had a very tumultuous relationship. তবু শুভেন্দু বাবুলরা নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছেন। বিধায়ক বা সাংসদ পদ ধরে রাখতে চাননি বা চাইছেন না। পুরনো দলের প্রার্থী হিসেবে জেতা আসন ছেড়ে নতুন করে মানুষের রায় নেওয়ার পক্ষে তাঁরা। মুদ্রার উল্টো পিঠও আছে, যেমন মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে, আবার তৃণমূলে। তাহলে কোন আদর্শ বা নীতিতে তাঁর আস্থা? দল বদল করলেও বিধানসভা নির্বাচনে জেতা আসন তিনি ছাড়ার কথা বলেননি। বিজেপির অভিযোগ, অসুস্থতাকে ঢাল করে প্রথমবার নির্বাচনে জেতা আসন ধরে রাখতে চাইছেন মুকুল। একসময় মুকুল রায়কে বঙ্গ রাজনীতির দল বদলের মাস্টার মাইন্ড বলা হতো, সুতরাং আইন তার অজানা নয়। শোভন চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ, রেজ্জাক মোল্লা, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, তালিকা বেশ লম্বা। পাহাড়ের বিমল গুরুংও এবার শিবির বদলেছে। সম্প্রতি বিজেপির একাধিক বিধায়ক শাসক দলে নাম লিখিয়েছেন। নেতাদের দল বদল যেন বাংলার রাজনীতিতে এখন রোজকার বিষয়। তাতে নেতাদের কতটা সুবিধে বা অসুবিধে হয় জানা নেই, তবে সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত লাগে নিশ্চিতভাবে। জনপ্রতিনিধি বা নেতাদের ওপর তারা কি আস্থা রাখতে পারছেন? তাদের রাজনৈতিক বিশ্বাস বা আস্থায় কি ধাক্কা লাগছে না? বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ, নীতি, বক্তব্য সবটাই আলাদা। রাজনীতিবিদদের একাংশ কিভাবে এত সহজে বদলে ফেলেন তাদের বিশ্বাস? নাকি সেই বিশ্বাসেই লুকিয়ে থাকে খামতি, দ্বিধা, সুবিধেবাদী মানসিকতা? উঠছে সেই প্রশ্ন। রিপাবলিক বাংলা। আলোচনা করবো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। এই প্রথমে সজলদা, আপনার কাছে আসি। এই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি যে প্রশ্ন একদিন বাবুল সুপ্রিয় তিনি নিজেই করেছেন, মাত্র এই কবছরের, এমন নয় কি তিনি এর আগে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তিনি সরাসরি রাজনীতিতে আসার পর শুরু থেকে বিজেপি করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র বিজেপি করেননি তা নয়, বিজেপি করার সময় একাধিকবার তিনি শাসক দলকে যে ভাষায় যেভাবে তিনি আক্রমণ করেছেন টানা, এবং তারপর দেখা গেল একটা সময় পর আক্রমণের ভাষা বদলে গেল। মানে কোথাও যে আজকে টিম একাদশের কথা বলছেন, কোথাও দেখলাম একটা সময় সেম সাইড গোল করা শুরু করলেন। অর্থাৎ বিজেপিতে থেকে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলা শুরু করলেন, সেখান থেকে কোথাও খোঁচা দেওয়া শুরু করলেন, এবং তারপর আজকের এই ভুল বদল, যে এই ধরনের মানুষ বা রাজনীতির এই ধরনের পালাবদল, কোথাও কি মনে হয় না যে সত্যি রাজনীতির উপর আস্থাটা কমিয়ে দিচ্ছে আসলে সাধারণ মানুষের? একেবারেই কথাটা যথার্থ যে এই ধরনের ঘটনা প্রবাহ মানুষের মন থেকে রাজনীতির প্রতি আস্থা তুলে দেয়। আর রাজনীতির ওপর যদি মানুষের আস্থা চলে যায় তাহলে সেটা বড় ভয়ঙ্কর হবে। আমরা কখনোই বলি না আমাদের বাড়ির ছেলেকে যে তুমি ভালো করে লেখাপড়া শিখে পলিটিশিয়ান হও, ভারতীয় পলিটিক্সে যোগ দাও। আমরা বলি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, উকিল হও। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভারতবর্ষের এই ফেডারেল স্ট্রাকচারে, এই ব্যুরোক্রেটিক সিস্টেমে যদি একজন মানুষ ভালো পলিটিশিয়ান, সে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল তিনিই করেন। আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে প্রশাসন, যেটাই যান না কেন, আইন শৃঙ্খলা সব কিছু কন্ট্রোলড হয় যদি সেখানে ভালো প্রশাসন হয়, যদি প্রশাসক ভালো রাজনীতিবিদ, ভালো মানুষ হয়, তাহলে সেখানে হবে। সেই অর্থে বাবুলদা আমাদের কাছে একজন ফ্রেশ ইমেজের ব্যক্তিত্ব ছিলেন। সেই মানুষটাও যদি এই ধরনের ঘটনা ঘটান
তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আজকে যে বাবুলদাকে নিয়ে টিভিতে বসতে হবে, এটা সত্যিই 48 ঘন্টা আগে তো ভাবতেই পারিনি। মানে এটা সত্যিই দুঃখজনক, বেদনাজনক আমাদের কাছে। আমি যাতে অনির্বাণ আপনার কাছে আসবো। অনির্বাণ, ইতিমধ্যে আমরা দেখেছি যে বাবুল সুপ্রিয়র এই গ্রহণ মানে আসার পর বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র যে বিজেপির ক্ষেত্রে সেটা ফেস লস, আমি যদি জানি না, আমি একটা ছবি দেখাবো অবশ্যই, আজকে আসানসোলের ছবিটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো, যে সত্যি সত্যি দুঃখ, হতাশা, খারাপ লাগা, ফেস লস, নাকি অন্য কিছু আরো অনেক কিছু আছে যা ক্যামেরার সামনে এতদিন পর্যন্ত আসেনি। আজকে আসানসোলে বাবুল সুপ্রিয় চলে যাওয়ার পর কিছু আমি দেখাবো কিছুক্ষণ পর, কিন্তু আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, সত্যি সত্যি বাবুল সুপ্রিয়র এই তৃণমূলে চলে আসা, সেটা কি তৃণমূলের সব অংশ থেকেও সেই গ্রহণযোগ্যতা, সেই মান্যতা পাবে? অন্তত শুরু থেকে আমরা দেখছি কবির সুমন থেকে শুরু করে একাধিক ক্ষেত্র থেকে যে ধরনের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, আদৌ কি সেই গ্রহণযোগ্যতা পাবেন এই রাজনীতিবিদ? কি মনে হয় অনির্বাণ? দেখুন, এই দলবদল বা নীতি এবং কৌশলের প্রশ্নে যে ভারসাম্যের খেলাটা সবসময় চলে রাজনীতিতে, বিশেষ করে সংসদীয় রাজনীতিতে, তার একটা উদাহরণ দিয়ে শুরু করি। কিছুদিন আগে বিহারের নির্বাচন হলো, সেখানে সিপিআইএমের লিবারেশন তারা আরজেডির সাথে জোট করে প্রায় বিজেপি জোটকে হারিয়ে দিচ্ছিল। যে আরজেডির সাথে তারা জোট করে, সেই আরজেডির বিরুদ্ধে দীর্ঘদিন লিবারেশন কিন্তু লড়াই করেছে। তাদের চন্দ্রশেখর প্রসাদ নামক একজন অন্যতম সংগঠক 1997 সালে খুন হয়েছিলেন, অভিযোগ ছিল শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এবার সেই সিদ্ধান্ত কি ঠিক ছিল? সেই সময় কিন্তু একই রকম বিতর্ক উঠে এসেছিল। এবার তারা যদি বিজেপিকে হারিয়ে দিতে পারতেন বা প্রায় হারিয়ে দেওয়ার জায়গায় পৌঁছে গেছেন, এখন অনেকে বলছেন না, ঠিকই ছিল। কারণ কৌশল নির্ধারণ করে দেয় সেটা ঠিক না ভুল যখন আপনি ঈপ্সিত লক্ষ্যের দিকে পৌঁছতে পারছেন। আজকে তৃণমূল কংগ্রেসের প্রেক্ষিতে যদি আমি বলি এই সিদ্ধান্তের কথা, আলটিমেটলি তারা যদি এই ভারতবর্ষকে এই ফ্যাসিবাদ মুক্ত একটি ভারত উপহার দিতে চান মানুষকে, সেই লক্ষ্যে যদি এই পদক্ষেপ কার্যকরী হয়, তাহলে কবির সুমন হন বা যারা তৃণমূলপন্থী বা তৃণমূলকে সমর্থন করেন, যারা এই সিদ্ধান্তের কাছে সমালোচনা করছেন, তারাও কিন্তু একসময় মেনে নেবেন। এই ধরনের সিদ্ধান্ত না তাৎক্ষণিকতায় আপনি ঠিক বিচার করতে পারবেন না। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের সাথে দেখা করতে গেছিলেন যাতে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারেন। জাপানের সাথে অ্যালাই করেছিলেন, যে জাপান হিটলার এবং মুসোলিনির সাথে অ্যালাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, চেয়েছিলেন ব্রিটিশকে হারাতে। সেই সিদ্ধান্ত ঠিক না ভুল কিন্তু ওই সময় দাঁড়িয়ে বোঝা খুব মুশকিল। পরবর্তীকালে আমরা বুঝেছিলাম যে ঠিক সিদ্ধান্ত ছিল। আশা করি এই সিদ্ধান্ত আগামী দিনে বিজেপি মুক্ত ভারতকে উপহার দেবে। তার দিকে একটি পদক্ষেপ হলে এই সমালোচনা কিন্তু একসময় মুছে যাবে। আমি যদি এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকে, আমি সজলদার কাছে আসবো, তবে তার আগে রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। রূপাদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় এবং আমার শোতে। আমি রূপাদির কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে আসি। রূপাদি, এই ঘটনার পর বাবুল সুপ্রিয়র অবস্থান সামনে আসার পর নিঃসন্দেহে আরও একবার সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে যে যারা রাজনীতি থেকে আসেন না বা যারা অন্য মানে বিনোদন জগৎ থেকে আসেন, তাদের রাজনৈতিক স্থিরতা নিয়ে প্রশ্ন উঠছে একবার। বাবুল সুপ্রিয়র এই এতদিন ধরে এরকম আক্রমণাত্মক তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বলুন, সেই সময় লেখা বলুন, এবং একই সঙ্গে বিভিন্ন সময় তিনি মানে সেই আগুন ঝরানো তার বক্তৃতা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এরকমভাবে 180 ডিগ্রি ঘুরে তৃণমূল কংগ্রেসে যোগদান, এবং একই সঙ্গে তিনি ধন্যবাদ জ্ঞাপন করছেন এই সুযোগ পাওয়ার জন্য। বিশাল বড় সুযোগ দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এই সুযোগ তিনি হাতছাড়া করতে চাইছিলেন না। এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবারই প্রসঙ্গটা উঠে আসছে যে তাহলে কি অরাজনৈতিক ব্যক্তি যারা রাজনীতিতে আসছেন বিনোদন জগৎ থেকে, তাদের রাজনৈতিক স্থিরতা সত্যিই থাকছে না? সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে তারা মতাদর্শ বদলাতে পারেন। আমার আপনার কাছে এই প্রশ্নটা রইল রূপাদি, কারণ আপনিও এসেছেন বিনোদন জগৎ থেকে। সত্যি কি মনে হয় কি এর সঙ্গে রাজনৈতিক স্থিরতা, রাজনৈতিক মতাদর্শের কোনো সম্পর্ক রয়েছে, নাকি এটা ব্যক্তি বিশেষে নির্ভরশীল? কি বলবেন রূপাদি? দেখুন, কোনো ঘটনায় কি জেনারেলাইজ করা যায়? আপনি কি বলতে পারেন যে শুধু যারা রাজনীতি থেকে আসেননি এমন মানুষ রাজনীতিতে আসলে পরে তার স্থিরতা নেই বলে একটা স্ট্যাম্প করে দিলেন? এটা কি ঠিক কথা? মানে রাজনৈতিক লোকেরা তাহলে দলবদল করে না? তো দলবদল একটা অন্য বিষয়। আর রাজনীতি থেকে যারা না এসে অন্যান্যভাবে অন্যান্য জগৎ থেকে নিজেরা ফুল এস্টাবলিশড হয়ে যারা রাজনীতিতে আসে, বিষয়টা দুটো কমপ্লিটলি আলাদা। এই দুটোকে মিলিয়ে ফেলাটা বোধহয় একটু বেশি পলিটিক্যাল টেলিভিশন প্রোগ্রাম হয়ে যাবে। এটা ঠিক নয়। দল বদল নিয়ে আমি একটাই সেন্টেন্সে শেষ করব, সেটা হচ্ছে একান্ত ব্যক্তিগত মতামত।
আমি কারোর দল বদল নিয়ে কোনো রকম বক্তব্য রাখতে পছন্দ করি না। দল বদল হয়ে গেলেই সে আমার দলে এলেই ভালো লোক, আমার দল থেকে বেরিয়ে গেলেই সে বাজে লোক। আমি এই ধরনের মন্তব্য কোনোদিন করিনি, করি না, বিশ্বাসও করি না। আমার একটাই শুধু খারাপ লাগছে ভাবতে যে বাবুল কি করে ফেস করবে। মানে সবার ক্ষেত্রে একই কথা আমার বারবার মনে হয়েছে। বাবুলকে বেশি চিনতাম বলে ওকে, তাই আমার মনে হচ্ছে যে কি করে ফেস করবে। নিশ্চয়ই ওর কারণ আছে, যে কারণটা আমরা এখনো জানি না, আমি জানি না, আর কে জানে না জানে আমি জানি না। তবে বাবুল সম্বন্ধে অনেক রকম কথা যা শোনা গেছে সেটা হচ্ছে ও সাংগঠনিক নয়, আমি মানলাম না। ও কাজ করেনি, আমি মানলাম না। দুবার জিতেছে, তখন বিজেপিতে কেউ ছিল না, আমি মানি না এভাবে। কারণ ওই এলাকার লোকেরা এখনো ওই এয়ারপোর্টটা যাবে যখন, তারা কিন্তু মনে রাখবে যেটা বাবুলই প্রচুর খেটে খুঁটে ইনিশিয়েটিভ নিয়ে সেই কাজটা যাতে শেষ হয় তার জন্য চেষ্টা করেছে। সো কালকে অমনি তাকে ধুম করে আমি বলতে পারবো না কিছু করেনি, ও সাংগঠনিক নয়, ও লোকপ্রিয় নয়, আমি পারবো না এসব বলতে, আমি এটা বিশ্বাস করি না। এবার দ্বিতীয় বিষয়টা আসি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা রাজনীতিতে আসেন অন্য জগৎ থেকে, তারা টিএমসি গেলে তাদের সম্বন্ধে এই ধরনের প্রশ্ন করা হয় না, বিজেপিতে হলেও এই ধরনের প্রশ্ন করা হয়। আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে কোনো জগৎ থেকে তারা এস্টাবলিশড হয়ে তারা রাজনীতিতে আসতে পারেন। একজন ডক্টর যদি রাজনীতিতে আসেন তিনি খুব সম্মানীয় থাকবেন পুরুষ হলে। যদি একজন ইঞ্জিনিয়ার আসেন, তার পেছনে ইঞ্জিনিয়ার ডিগ্রি আছে, তার জন্য তাকে খুব সম্মান দেওয়া হবে। তার যে কোনো শিক্ষক আসলেন, তিনি খুব জ্ঞানী মানুষ, কারণ তিনি শিক্ষক। মানে সিনেমা জগৎ, শিল্প মহল, যে কোনো ধরনের আর্ট অ্যান্ড কালচার জগৎ থেকে যারা আসে তারা একেবারে অবোধ, নির্বোধ, গাধা, তাদের মনন নেই, তাদের চিন্তা নেই, তারা সমাজ সচেতন হতে পারে না, তারা চাইতে পারে না সমাজের উন্নতির কল্পে কোনো একটা কিছুতে কাজে দায়িত্ব নেই, তাদের আর কোনো কাজ ছিল না, তাই জন্য তো রাজনীতিতে এসছে। আমি 30 বছর রাজনীতি যেদিন ছেড়ে এসেছি সেই বছরে আমি 12খানা প্রজেক্ট ক্যান্সেল করেছি। 12 প্রজেক্টস আমি নিজে ক্যান্সেল করেছি। ask any of the directors today, go and ask any of the directors today, any of the film personalities যারা আমার সময়কালে কাজ করেছে, যারা স্টুডিওতে কাজ করেছে, আমি এতটাই সিরিয়াস এবং সিনসিয়ার ছিলাম যে আমার মেকআপ রুমে একটা জোরে আওয়াজ কারোর করার সাহস হতো না। আমি স্ক্রিপ্ট পড়তাম যখন কেউ একটা প্রশ্ন তুলতে পারতো না, তখনও মোবাইল চলে এসেছিল আমাদের শেষ দিকে, কোনোদিন কেউ বিরক্ত করবার সাহস পেত না। আই ওয়াজ সো ড্যাম সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক। কোনোদিন এই 30টা বছরে কোনো ফ্লাইট মিস করে কোথাও বেড়াতে চলে যাইনি। একবার অসুস্থ হয়েছিলাম বলে অঞ্জন দত্তের একটা শুটিংয়ে আমি দার্জিলিংয়ে পৌঁছতে আমি এক বেলা লেট করেছিলাম। হাসপাতালে বন্ড সাইন করে আমি দার্জিলিংয়ে ফ্লাইট ধরেছিলাম। যখন দৌড়তে এয়ারপোর্টে এসেছিলাম, মানে বন্ড সিগনেচার করে হাসপাতাল ছাড়ছিল না, সেই সময় যখন এসেছিলাম প্লেনটা চলে গেল, আমি এয়ারপোর্টে বসে থেকে নেক্সট ফ্লাইট নিয়ে আমি শিলিগুড়ি গেছিলাম দার্জিলিং যাবো বলে। কাঁপুনি দিয়েছিল সারা শরীরে, আমার রাইগার হয়েছিল। সে অবস্থা আমি হাসপাতালে বন্ড সাইন করে বেরিয়ে এসেছিলাম। সো মাই ফ্রেন্ডস নো হাউ সিরিয়াস আই অ্যাম, হাউ মেটিকুলাস আই অ্যাম, আই এম সো পাংচুয়াল, আই এম সো সিরিয়াস। তো আপনারা কিভাবে ব্লেম করে দিতে পারবেন যে রাজনীতি থেকে যারা আসেনি আমরা কি 30টা বছরের রেজিমেন্টেড কাজ করে এসেছি? এভাবে এটা ঠিক কথা নয়। একটা ফিল্ম ইউনিটে যখন কাজ হয় সেখানে 70টা লোক মিলে কাজ করে, প্রত্যেকটি লোকের একটা ট্রলি ম্যানেরও ট্রলি ঠেলার উপর ডিপেন্ড করে, আমার একটা লুক শিফটের উপর ডিপেন্ড করে কতটা কোঅর্ডিনেটেড, কতটা অর্গানাইজড, কতটা কন্ট্রোলড ভাবে আমাদের কাজ করতে হয় উইথ ন্যাচারাল ফ্লেয়ার। রূপাদি নিঃসন্দেহে টিম ওয়ার্ক। রূপাদি আপনার করতে জানি না, এই ধরনের কথা বলা, আমরা সংগঠন বুঝি না। নিঃসন্দেহে রূপাদি, যেটা বিষয়ে আমি যেটা প্রশ্ন করেছিলাম আশা করি সেটা আপনি স্পষ্টভাবে উত্তর দিলেন যে এর সঙ্গে যেভাবে কোথাও এই প্রসঙ্গটা তুলে ধরা হচ্ছে সেটাকে আপনি একেবারেই সমর্থন জানাচ্ছেন। আমি শুরুতেই জিজ্ঞাসা করলাম যে আদৌ কি রাজনৈতিক আদর্শ বা পলিটিক্যাল তার আইডিওলজির সঙ্গে এইভাবে তার তিনি কোন জগৎ থেকে কোন ফিল্ড থেকে আসছেন তাকে কি মেলানো যায়? আপনি স্পষ্ট করে দিলেন যে এই মেলানোর কোনো প্রসঙ্গই ওঠেনি, এবং একই সঙ্গে বাবুল সুপ্রিয় সম্পর্কে আপনি কি ভাবছেন তারও একটা আভাস আমি পেলাম। আমি বাবুল সুপ্রিয়র প্রসঙ্গ যদি একটু সাইডে রাখি তাহলে আমার বক্তব্য যে বিষয়টা আরও একটা বিষয় উঠে আসছে যে কিছু না পেলে
অর্থাৎ আমার মন্ত্রিত্ব থাকলো না, আমার যদি কোনো বাড়তি দায়িত্ব না থাকে, তাহলে আমি দল পরিবর্তন করবো বা আমি বেশি, তিনি স্পষ্ট বলছেন যে আমি সুযোগ পেয়েছি এখানে, তৃণমূল কংগ্রেস আমাকে সুযোগ দিয়েছে। আমার আরও একটা প্রশ্ন আপনার কাছে, যদি সত্যি কোথাও কোনো দলে থেকে কোনো দলের জন্য লড়াই করে এতদিন পর যদি কোনো ঠিকঠাক মনপসন্দ কোনো পোস্ট না পাওয়া যায়, যদি মন্ত্রিত্ব না পাওয়া যায়, তাহলে কি সলিউশন হচ্ছে দল বদলে নেওয়া, যে দল সুযোগ দিচ্ছে সেই দলে চলে যাওয়া? এটা কি খানিকটা কর্পোরেট মানসিকতা নয়? আপনি কি বলবেন? আপনার মতামত, ওপিনিয়ন জানতে চাইছে এই বিষয়ে রূপাদি। আমি 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 এর উত্তরগুলো আমি আমার মতন করে দিচ্ছি। দেখুন, আমি বাবুলের প্রবক্তা নই, আমি জানি না ও কেন দল পাল্টেছে। ও আমাকে বলে পাল্টায়নি, ও আমাকে বলে দলে ঢোকেনি, ও আমাকে বলে দল পাল্টায়নি। সো হি ইজ জাস্ট আ ফ্রেন্ড, আই এম ফিলিং সরি ফর হিম যে কেন এটা করলো। প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে একটাই জিনিস যেটা আমাদের মতো মানুষদের সহ্য করতে কষ্ট হয়, সেটা হচ্ছে বেকার নোংরা ভাষা এবং বেকার অপমানজনক কথাবার্তা। যেই বলুক না কেন, অন্য দলের লোক বলুক, নিজের দলের লোক বলুক, এইটা মানতে আমরা পারি না। কারণ আমরা এমনভাবে জগতে থেকে এসছি, সে জগতে আমরা নোংরামিটা, রাজনীতির নোংরামিটা আমরা দেখতে পাইনি। রাজনীতির একটা অসম্ভব বাজে নোংরামি আছে। কালকে আমি একটা মানে না বুঝে না জেনে আমি এত সারপ্রাইজড হয়ে গেছিলাম বলে একটা টুইট করেছিলাম, একটা সিম্পল টুইট, যেটা কি ফেক ফটোগ্রাফ। আমি তো জানিও না যে তখন সেটা একটা অফিসিয়াল তৃণমূল কংগ্রেস পোর্টাল থেকে ওটা রিলিজ করে গেছে। আই ডিডন্ট ইভেন নো। আমি হঠাৎ শুনে, আপনাদের চ্যানেল থেকে অর্ণব ফোন করেছিলেন, আমি শুনে হঠাৎ আমি অর্ণবকে প্রশ্ন করছি, মানে ইজ ইট ট্রু, ইজ ইট ট্রু হোয়াট ইউ সেইং। বাবুলকে মেসেজ করছি, ইজ ইট ট্রু, আই কান্ট বিলিভ দিস। মানে আমি একটা মেসেজ করছি, ইজ ইট এ ফেক ফটোগ্রাফ। তার জন্য যা নোংরা ভাষায় কথা, এটা পশ্চিমবঙ্গের মানুষ, এরা পশ্চিমবঙ্গের মানুষ, এদের জন্য আমরা খেটেছি, এদের জন্য আমরা গান করেছি, এদের জন্য আমরা সিনেমায়, বড় বড় সিনেমায় ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি, এদের জন্য আমরা, এদের এই লোকগুলোর জন্য। এরা আজকে টিএমসি করে বলে আমাদের এভাবে অপমান করতে পারে, ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, গাড়ি ভেঙে দিতে পারে, আমাদের মারতে পারে, আমাকে মাথায় মেরে ব্রেন হ্যামাজ করে দিতে পারে। এই লোকগুলো কেন পারে? এই সমাজটা কি, এটা কি পশ্চিমবঙ্গের মানুষের সমাজ? এই সমাজটা কি আমরা দেখতে চাই? এটা পারছিলাম না বলেই লড়তে এসেছিলাম, ঠিক করতে এসেছি এবং এখনো থেকে যাব। এটা যতদিন না ঠিক করবো ততদিন অবধি নাকি খত দিয়ে এখানে বসে থাকবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা কি করেছেন এই মুখ্যমন্ত্রী? এই পশ্চিমবঙ্গে এই জেনারেশন কি করে উনি এনে দিলেন যে একটা লোক রাস্তায় ভদ্রভাবে গাড়ি পার্কিং করতে পারে না, যদি একটা বয়স্ক লোক গাড়ি চালায় তাকে লোকে যাচ্ছে তাই করে গালাগালি করে। রূপাদি, আমি আপনাকে ছেড়ে দেব, সোজা করে গাড়ি রাখে না। রূপাদি, আমি আপনাকে ছেড়ে দেব। আমি জাস্ট একটা সহজ প্রশ্ন করছি রূপাদি, আমি বাবুলের বিষয়ে কোনো প্রশ্ন তুলছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে, আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, এতদিন ধরে লড়াই করে আসছেন। আমার একটা অন্য বিষয় রয়েছে, জাস্ট আপনার এক লাইনে আমি আপনার ওপিনিয়ন জানতে চাই যে যদি যে দলের জন্য আপনারা লড়াই করছেন, যে দলের জন্য অনেক রাজনীতিবিদ অনেকে শুরু থেকে লড়াই করছে অনেক বছর ধরে, সেইখানে কি মনপসন্দ কোনো রকম কোনো ডেজিগনেশন, পজিশন বা মন্ত্রিত্ব না পেলে রাতারাতি কি মতাদর্শ পরিবর্তন করা যায়? এটা কি সত্যি তাহলে কি পলিটিক্সকে আমরা কর্পোরেটাইজেশন করে দিচ্ছি না, মানে কর্পোরেটের মতো হয়ে যাচ্ছে না বিষয়টা? এই বিষয়ে আপনি কি মনে করেন যে মন্ত্রিত্ব পেলাম না, জায়গা পেলাম না, টিকিট পেলাম না, সেক্ষেত্রে আমি রাতারাতি অন্য অপশন খুঁজে নেব? কারোর যায়, কারোর কিছুতেই কিছু আসে যায় না। প্রচুর কার্যকর্তা আছে যে কোনোদিন জীবনে কিছু পায়নি। আমিও তো 6 মাস পরে রাজ্যসভা সাংসদ থাকবো না, দেখবেন আমাকে। কারোর কিছুতেই আসে যায় না। আর কারোর অনেক রোজগার করার পরেও জীবনে সব মায়া মোহ, মমতা, মায়া মোহ কিছুই থাকে না এসবের প্রতি। পার্থিব সমাজে মায়া মোহ থাকে না। এরকম অনেক মানুষ আছে, সমাজে সব রকম মানুষ আছে। রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় বলে এটা স্ট্যাম্প হয়ে যায়, এটা ঠিক নয়। ব্যক্তিগত মানুষ ব্যক্তিগতভাবে বিচার করুন, রাজনীতিকে অ্যাজ আ হোল বিচার করবেন না। কারণ রাজনীতিতে প্রচুর মানুষ আছেন, সমস্ত দলে আছেন, একদম, যারা জীবন ভোর মানুষের সেবা করেছেন, কিছু না পেয়েও থাকেন তারা। সমস্ত দলে আছেন, আমি বলছি তো, সমস্ত দলে আছেন। তো রাজনীতির মানুষকে যাতে সময় করে, হ্যাঁ
রাজনীতির মানুষকে যাতে সাধারণ মানুষ সম্মান করতে শেখে, সেই জন্য রাজনীতির লোকেদেরও তাদের ব্যবহার সেই যোগ্য করে তোলা উচিত। এবং সাধারণ মানুষকেও একবার ভাবতে হবে যে রাজনীতির মঞ্চে যাকে আমরা দেখছি সেটা একটা মানুষ, দোষে গুণে মানুষ, তো অনেক সেটা ধন্যবাদ। মানতে শিখতে হবে। অনেক ধন্যবাদ রূপাদি, অনেক ধন্যবাদ। রূপা গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। একটা ছোট্ট বিরতি নেব, আমাদের আজকের ডিবেটে ফিরে আসবো। সজলদা রয়েছেন, অনির্বাণ রয়েছেন, আমি দুজনের কাছেই আসবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যখন এই নিয়ে আলোচনা চলছে বাবুল সুপ্রিয় নিয়ে, তখন প্রসঙ্গে আরো একবার কোথাও চলে আসছে যে এর আগেও কি এই বদলগুলো হয়নি? নির্বাচনের আগেই তো হয়েছে, একটার পর একটা বদল হয়েছে, প্রসঙ্গ এসেছে, কোথাও তুলনা এসেছে শুভেন্দু অধিকারীদের সঙ্গে। কিন্তু আজকে কোথাও এই বিষয়েও আরো একবার কোথাও বিষয়টা স্পষ্ট করে দেওয়া হলো। শ্রমিক ভট্টাচার্য আজকে তিনি কি বললেন শুনবো, পাশাপাশি শোভন চট্টোপাধ্যায় তিনিও বা কি বলেছেন সেটাও শুনে নেব। শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য কারো তুলনা করবেন না। শুভেন্দু অধিকারী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন, করে বিজেপিতে যোগ দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি পরাজিত করেছেন। তারপরে দল তাকে বিরোধী দলের নেতা বানিয়েছেন। সুতরাং তার সঙ্গে অন্যদের তুলনা করবেন, এটা করাটা শুভেন্দু অধিকারীকে অপমান করা, এটা ঠিক নয়। দলের একটা পরিকল্পনা থাকেই, সেই পরিকল্পনাটা সুন্দরভাবে নেওয়া হয়েছে আর কি, এটাই কথা। সে তো মানুষ যখন চলে যায় তখন এই কথাই বলে, এক এক করে যারা চলে যাচ্ছে এরপরে লাইন দিয়ে লোক বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে। অলরেডি যে এমএলএরা এসে গেছে, এমপি এসে গেছে, কংগ্রেস থেকে যশবন্ত সিনহা এসে গেছে, এক এক করে লাইন দিয়ে চলে আসবে তৃণমূলে, খালি সময়ের অপেক্ষা। শোভেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। আমি আসবো আলোচনাতে। সজলদা রয়েছেন এবং অনির্বাণ রয়েছেন। সজলদা, একদিকে যেখানে সামনেই রয়েছে ভবানীপুর উপনির্বাচন, তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বারবার কোথাও প্রসঙ্গ আসছিল যে বাবুল সুপ্রিয় তিনি এখানে প্রচার করবেন কিনা। কয়েকদিন আগে পর্যন্ত খবর ভাসছিল যে হেভিওয়েট প্রচার তালিকায় বাবুল সুপ্রিয় আসবেন, তিনি যেহেতু প্রিয়াঙ্কা টিপিরেওয়ালেরও ঘনিষ্ঠ বন্ধু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি দায়িত্ব নেবেন, প্রচার করবেন। সেই জায়গা থেকে হঠাৎ করে পালাবদল এবং একই সঙ্গে কোথাও এই প্রসঙ্গগুলো চলে আসছে যে যেভাবে এর আগে যারা যেভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও বিজেপিতে গিয়েছিল, প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে তুলনা হচ্ছে। কিন্তু সত্যি সত্যি বাবুল সুপ্রিয় তো কোনো কিছুই, মন্ত্রিত্ব তার চলে গিয়েছে, এমন নাকি তিনি নিজের মন্ত্রিত্ব ছেড়েছেন এবং সাংসদ পদ তিনি এখনো ছাড়েননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবানীপুর উপনির্বাচনের ক্ষেত্রে কতখানি হতাশা কোথাও তৈরি হচ্ছে এবং একই সঙ্গে আদৌ মনে হচ্ছে কি কোনো প্রভাব পড়বে কিনা, এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে তুলনা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি, প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে ভবানীপুর উপনির্বাচনের ভোটের ফলাফলে এর কোনো ফারাক পড়বে না, কিন্তু মানসিক ধাক্কা। আমরা সবাই একটা এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান বিইং, আমরা প্রত্যেকে মানুষ, আমরা রক্ত মাংসের তৈরি। বাবুলদা আমাদের নেতা ছিলেন, বাবুলদা আমরা তাকে ফলো করতাম, আমরা তাকে ভালোবাসতাম, তার হিরোইজমকে শ্রদ্ধা করতাম, সব কিছু একটা মোটামুটি বাবুলদা একটা অন্যরকম ইমেজ ছিল। সেই লোকটা হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা নিশ্চয়ই আমাদের মানসিকভাবে কোথাও একটা ধাক্কা লাগে। কিন্তু এবার রইল রাজনীতিতে ওখানে বাবুলদাকে দেখতে ভিড় হতে পারে, সে তো ভিড় টালিগঞ্জে হয়েছিল, কিন্তু যে লোকটা টালিগঞ্জে কিছু করতে পারিনি সেই লোকটা এখানে এসে বিরাট কিছু ভোট পাল্টে দেবে এটা বিশ্বাস করি না। আর বাবুলদাকে ইদানিং খুব তাড়াতাড়ি যদি বাবুলদা কোনো মঞ্চে ওঠে, বাবুলদাকে আগে বলতে হবে আগে যা যা বলেছিলাম সেগুলো সব অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা চাইছি। তারপর বলতে হবে বা বলবেন, যেটা সহজ রাস্তা, যে আমায় কেউ শিখিয়ে দিয়েছিল বলে বলেছি। আর এছাড়া বাবুলদা কিছু বলতে পারবে না। আর সবচেয়ে আমি বাবুলদাকে এখান থেকে একটা অনুরোধ করব, বাবুলদাকে আমরা যেহেতু খুব রেসপেক্ট করতাম, ভালোবাসি, যে বাবুলদা একটা কথা বলছেন আমি অপরচুনিটি পেয়েছি, এই শব্দটা বাদ দিন, মানুষ তো তাহলে আপনাকে অপরচুনিস্ট বলবে। এই জায়গাটা থেকে আমাদের ভাবতে হবে, মানসিকভাবে কোথাও ধাক্কা লাগতে পারে, বাট অ্যাজ আ সোলজার অফ দিস পার্টি এখানে নির্বাচনে এটার কোনো গুরুত্ব নেই, সাধারণ মানুষের কাছে এটার কোনো মূল্য নেই। টিভিতে যেহেতু আমাদের কোনো কাজ নেই, টিভিতে অন্য কিছু নেই, তাই আমরা সারাদিন এটাকে দেখাতে থাকি।
যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো টপিক আমাদের সামনে আসে, আমি এছাড়া এটার কোনো মূল্য নেই। অনির্বাণের কাছে আসবো। তৃণমূল মুখপাত্র দেবু টুডু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দেবুদা, কোথাও কি যে বিষয়টা কিছুক্ষণ আগে রূপা গাঙ্গুলি বলছিলেন যে আমি একটা কথাই ভেবে আমার খারাপ লাগছে যে বাবুল ফেস কি করে করবে, এতদিন ধরে এত বছর ধরে ক্যারিয়ারের শুরু থেকে যে টানা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার সমালোচনা করে এসেছেন, নিন্দে করে এসেছেন, তিনি রাতারাতি আজকে কয়েক ঘন্টার মধ্যে তার সিদ্ধান্ত বদল করলেন। কি মনে হয় কি আদৌ এটা কি খুব কিছু বাড়তি, মানে আপনাদের মুকুটে বাড়তি পালক যোগ হলো নাকি আরো কিছু উল্টোটাই হলো, বুমেরাং হয়ে যাবে না তো? দেববাবু কি বলবেন? দেখুন, বর্তমান ভারতবর্ষে দলবদল একটা ফ্যাশন নাকি বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা, এই যেমন মধ্যপ্রদেশে দেখুন, দলবদল করে বিজেপি দখল করে নিল দল বন্ধুদের নিয়ে মধ্যপ্রদেশ। এইরকম এখনকার যে ট্রেন্ড, রাজনৈতিক ট্রেন্ড, বিজেপি গোটা ভারতবর্ষে আজকে দলবদলের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছে। যেমন ভোটের আগে দেখুন, এখানে আপনারা ওই বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করছেন। আমি বলি কি, দেখুন, শুভেন্দু অধিকারী সব ছেড়ে গেছেন না কিছু রেখে যাননি সেটা নয়। শুভেন্দু অধিকারী যেটা সব থেকে অপরাধ করেছেন, মানব সমাজে সব থেকে ঘৃণ্য কাজ করেছেন, উনি নিজে বলেছেন আমি 14 সাল থেকে অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আমি বিজেপি হয়ে গেছি 14 সাল থেকে। এইরকম একটা অমানবিক বিষয় রাজনীতির জগতে, এইটা মানা যায় না। দেখুন, 14 সাল থেকে দেবুদা, এখন কি সত্যি আর এই প্রশ্নগুলো ওঠে? রাজনীতির জগতে কি মানা যায় বা মানা যায় না? কথাকে বিকৃত করা হচ্ছে, কথাকে বিকৃত না, করা আমি হচ্ছে। উল্টো প্রশ্ন করি। না, কথাকে বিকৃত উল্টো করা প্রশ্ন হচ্ছে। করি একটা, বাবুল সুপ্রিয় তো তাহলে অনেক অনেক আগে থেকে নিশ্চয়ই যোগাযোগ রেখেছেন। এটা কি হতে পারে 3-4 দিনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন? প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কি মানা যায় আর কি মানা যায় না, এই প্রসঙ্গটা এখন ভ্রান্ত না সম্পূর্ণ? ছেড়ে দেবো। উনি বলেছেন যে আমার সঙ্গে যা ব্যবহার করেছে বিজেপি, যা ব্যবহার করেছে বাঙালির সঙ্গে, যা ব্যবহার করছে, 19 জন সাংসদ দিয়ে একজন সাংসদ, সেটা ওনার মাত্র 3 দিন মাথায় এলো। সেটা ওনার মাত্র 3 দিনে মাথায় এলো। 7.5 বছরের রাজনৈতিক জীবনে কখনো মাথায় এলো না। যারা বাঙালি হয়ে চাটুকারিতা করছে বিজেপির, তারা, এটা ওনার 3 দিন মাথায় এলো। আজকে দল ছেড়ে চলে এসেছে, প্রতিবাদ করেছে, সময়ে বাংলার মানুষের কথা, প্রকৃত কথা বলেছে এবং প্রতিবাদ করে দল ছেড়ে, যেখানে আমার তো মনে পড়ছে না যে আদৌ তিনি কোনো প্রতিবাদ করেছেন বলে বিজেপিতে থাকার সময়। উনি আজকে সাংবাদিক সম্মেলনে কোনো প্রশ্নের উত্তরই দেননি। একজনকে মন্ত্রী করলো না। আজকে এই জায়গায় অনির্বাণ কিছু বলতে চাইছিলেন। প্রতিবাদ করেছেন, বিজেপি ছেড়েছেন, ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো। বাপের বেটা ওই বিজেপি ছেড়ে এসেছে। বিজেপি ছাড়লে ধন্যবাদ, তৃণমূল ছাড়লে হচ্ছে মির্জাফর। এই অদ্ভুত যুক্তিগুলো বেশ সুন্দর, মানে শুনতে ভালো লাগে। এখন অনির্বাণের কাছে, অনির্বাণ প্লিজ। আচ্ছা, এই দলবদল নিয়ে মানে নীতি নৈতিকতার পাঠ যারা যারা পড়াচ্ছিলেন, মানে মাননীয় সজলবাবুও আছেন, সজলবাবুও তো বোধহয় 3 বার দল বদলেছেন যদি আমার খুব ভুল না হয়ে থাকে। তো দল বদলটা যদি এতই খারাপ হয় তাহলে তো সজলবাবুর প্রথমে নিচের দিকে আঙুল তোলার কথা। আচ্ছা, বাবুলবাবু আজকে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিয়েছেন কি দেননি সেটা আমি জানি না, কিন্তু উনি অন্তত সাংবাদিক সম্মেলন করার সাহসটুকু দেখিয়েছেন। যে নরেন্দ্র মোদীর নামে আপনারা ভোট চাইতে যান, তিনি আজ অব্দি একটা সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাতে পারলেন না। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যে ভবানীপুরের আপনি নির্বাচনের কথা বলছেন। সজলবাবু একদম ঠিক বলেছেন, ভবানীপুরের ফলাফলের ওপর কিচ্ছু প্রভাব পড়বে না, কারণ আমরা জানি কি হতে চলেছে। সেখানে বিপুল ভোটে বিজেপি হারতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষক হেডলাইনটা বন্ধ করে দিন। তো হেডলাইন রাজনৈতিক বিশ্লেষক আপনি নিজে 3-4 বার 5 বার আমি তো না বলছি কোথায়, আমি দল বদল নিয়ে কিছু বলি। আমি দল আবারও বললাম, এটা করলে আমি 1 মিনিট, আমি 30 সেকেন্ডের জন্য বলবো, আমি 30 সেকেন্ডের জন্য বলবো যে বাবুল দা রাজনীতির উপর বিশ্বাস না যেভাবে করলেন, আবারও বললেন যেভাবে করলেন, যে 3 দিনের নোটিশে আজকে বঙ্গ রাজনীতির 80% নেতা আমি প্রথম কথা হচ্ছে নিজেকে রাজনৈতিক বিশ্লেষক না বলে নিজেকে বলুন যে তৃণমূলের 2 জন বসেছি আমি, তো শুনতে ভালো
লাগবে। আপনি আমাকে এক, আক্রমণ দুই করুন, হচ্ছে আমার যায় আসে না। বাবুলদা যখন ফ্লাইটে উঠছেন, আপনি করলেন কেন? বাবুলদা অনির্বাণ যখন প্লিজ এক এক করে সজলদা শেষ করে নিন। বাবুলদা যখন প্লেনে উঠছেন তখন তার কোনো রাজনৈতিক ফ্রেম নেই, রাজনৈতিক ভাবনা চিন্তা নেই। প্লেনে উঠে কারোর সঙ্গে দেখা হলো, সিদ্ধান্ত নিলেন রাজনীতি করব। প্লেন ল্যান্ড করলো, সঙ্গে সঙ্গে ফোন এসে গেল, টিকিট, হ্যাঁ লড়াই করে জিতলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তারপরেই মন্ত্রী, তারপরে আবার সাংসদ, বেশি ভোটে জিতলেন, এটাও ঠিক। তারপর আবার মন্ত্রী, 7.5 বছরের রাজনৈতিক জীবন, 7.5 বছর কেন্দ্রীয় মন্ত্রী সবাই জায়গা পেয়েছেন, 7.5 বছর আমরা তাকে আমাদের মন্ত্রী হিসেবে রাজ্যে পেয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি মাত্র 3 দিন সময় পেলেন, কখন? যখন উনি আর 1.5-2 মাস মন্ত্রী নেই। আমার বক্তব্যটা এই জায়গাতেই ছিল। রাজনীতি করেছি, দল পাল্টেছি, একথা আপনার বলার কিছু নেই। আবার বললাম, আগেও বলেছি, আগেও বলেছি, সেখান থেকে তৃণমূল গেলেন, সেখান থেকে বিজেপি দিয়ে এলেন। মমতা ব্যানার্জিও কংগ্রেস করতো। আরে কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল করেছে, দল করেছে তো কি হয়েছে? নিজের দল বানিয়েছে, সেই দলে আপনি নিজে ছিলেন। হাত মিলিয়েছে, আপনি নিজে ছিলেন সেইখানে, আপনি নিজে ছিলেন তো সেইখানে, আপনি তো সেই তৃণমূলে ছিলেন, আবার বলেছেন কেন কংগ্রেসের হাত মিলিয়েছে। আরে মশাই সাহেব, আপনি নিজে ছিলেন সেই দলে, ছিলাম তো। ছিলেন, তাহলে আবার বলছেন কি করে? আরে আবার হয় এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কে বলছে আমি ছিলাম না? বদল করেছেন কে? এতবার? আমি বলছি তো। না, এক মিনিট, অনির্বাণ, সজলদা, আবারও বলছি করেছি। অনির্বাণ, সজলদা, আমি আসছি, আমি নরেন্দ্র মোদীকে বলুন, আবার বলছে নরেন্দ্র মোদী। আরে সাংবাদিক সম্মেলন করতে আবার বলুন। বলছি, আপনার কথা, এক মিনিট, আমি দেবুদার কাছে আসছি। দেবুদা, এক মিনিট, অনির্বাণ, আমি একটা ছোট্ট বিষয় বলছি। অনির্বাণ, ছোট্ট বিষয়, আপনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের চলে গেলেন। আমার বক্তব্য হচ্ছে এই আলোচনায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না নিয়ে আসাই ভালো, কারণ প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেননি, আর মুখ্যমন্ত্রী এমনও হয়েছে তিনি ইন্টারভিউ দিতে বসে কাউকে মাওবাদী তকমা দিয়ে লেপেল খুলে বেরিয়ে চলে গেছেন। অর্থাৎ এই উদাহরণগুলো টেনে লাভ নেই বেকার আমাদের ডিবেটে। এরকম আরো অনেক সাংবাদিক সম্মেলনেও তোপ দেখেছি। আপনার কথায় মোদি জি আরে মশাই, ইতিহাসটা পড়ুন, ইতিহাসটা পড়েননি। আমি দেবুদার কাছে আসছি। এক মিনিট, আলোচনা শেষ করব। এক এক করে যে বিজেপি করেন তাদের দেবুদার কাছে আসছি, তারা ব্রিটিশদের বদলে হন। শেষ করি। বলে যেগুলো জানেন না, ব্রিটিশ থেকে ফিরে আসুন, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। এক মিনিট, এক এক করে আসি, শেষ করব আলোচনা। দেবুদা 30 সেকেন্ড সময়, কি বলবেন? এই যে রাজনৈতিক ফ্যাশন আপনি বলে শুরু করলেন, যেটা তখন রাজনৈতিক ফ্যাশন বিগত 1-1.5 বছর ধরে এটাই চলছে, এর আগেও যদিও হয়েছে, সাম্প্রতিক সময় অনেক বেশি, প্রতিদিন প্রায় দেখতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা সত্যি সত্যি এই ফ্যাশনটাকে নিচ্ছেন, ফ্যাশনকে আত্মস্থ করছেন, তাদের কি ভবিষ্যতে আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে? দেবুদা 30 সেকেন্ড, প্রত্যেকের কাছে আসবো। ভোটের সময় বিশেষ বিমানে করে দলবন্ধুদের দিল্লি নিয়ে যাওয়া, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে, বিজেপির চরিত্র দেখেছে। তারা এখন যেহেতু বিজেপি দলে নেই, বাবুল সুপ্রিয়, তাই খারাপ, আঙুর ফল টক, কিন্তু কিছু করার নেই, লাইন লেগেছে। বিজেপি সাংসদ থেকে শুরু হয়েছে, বিধায়করা লাইন দিয়ে আছে, গোল খালি হয়ে যাবে, বিজেপিতে কেউ থাকবে না। বাঙালি নিগ্রহ হচ্ছে, বাঙালির ওপর প্রতারণা হচ্ছে, বাঙালির সঙ্গে বঞ্চনা হচ্ছে, তাই সব বাঙালিরাই সময় শেষ। সজলদা, আমাদের দলে যোগ দেবে। দল বদল ফ্যাশন, কিন্তু কিছু পেলাম না বলে দল বদলাচ্ছে, এই যে বিষয়গুলো বারবার স্পষ্ট হচ্ছে, যেখানে কেউ সব ছেড়ে দল বদলাচ্ছেন, কেউ সব নিয়ে দল বদলাচ্ছেন, কেউ দল বদলানোর পরও জানেন না আমি বিজেপি না তৃণমূল। যেরকম মুকুল রায় মঙ্গল, বৃহস্পতি, শনি তিনি বলছেন আমি তৃণমূল, আর বাকি সময়গুলো তিনি বিজেপি। তিনি নিজেই কনফিউজ, তিনি কোন দল, এক এক সময় এক এক কথা বলছেন। ছেলে বলছে বাবা অসুস্থ। এইরকম যখন এই উদাহরণ আমাদের সামনে আসে, সেই সময় দাঁড়িয়ে সত্যি মনে হয় না কি এই ধরনের কাজ যারা করছেন তাদের গ্রহণযোগ্যতার এই প্রশ্ন থাকে? কি বলবেন? 30 সেকেন্ড। দেখুন, রাজনীতিতে দলবদল হয়, দলবদল সবসময় যে নিজের ইচ্ছায় হয় না, পারিপার্শ্বিক চাপে হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, বাবুলদা যে পদ্ধতিতে ছাড়লেন, যে 3 দিনের মাথায় সিদ্ধান্ত নিলেন, নিজেকে বারবার অপরচুনিস্ট বলছেন, এইভাবে দলবদল করা উচিত নয়। আর বাবুলদা পাননি
বাবুলদা কি সুযোগ পাননি, বাবুলদার জায়গা পাননি, এটা বাবুলদা বলতে পারবেন না। জেট ক্যাটাগরির নিরাপত্তা থেকে শুরু করে যেভাবে তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং যা যা সম্মান পেয়েছিলেন বাবুলদা, তারপরে এর বেশি কিছু পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। অনির্বাণ, দেখুন, আবারও একই কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রেক্ষিত থেকে বা বিজেপি বিরোধী যে পরিসর রয়েছে সেই প্রেক্ষিতে যদি দেখা যায়, এই সিদ্ধান্ত আপনি যেমন বলছিলেন অনেকে সমালোচনা করছেন, যারা আদতে তৃণমূলপন্থী বা বিজেপি বিরোধী জায়গা থেকে সমালোচনা করছেন, তারাও কিন্তু প্রশংসা করবেন যদি এই সিদ্ধান্ত এবং আরও অনেক কাজ করার পর 2024-এ বিজেপিকে মসনদ থেকে টেনে নামানো যায়। সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো না, 2024-এ বোঝা যাবে। যে বাবুল সুপ্রিয় একসময় এনআরসি সমর্থন করেছেন, সিএএ সমর্থন করেছেন, আজকে বিরোধিতা করতে হবে, ফ্যাসিবাদের বিরোধিতা করতে হবে। তা যদি সফল হয় 2024-এর লড়াইয়ে বিজেপি হারে, তাহলে দেখবেন সবাই প্রশংসা করছে। সত্যি এই কর্পোরেট সেক্টর এবং মতদর্শকে জলাঞ্জলি দিয়ে এই ধরনের দলবদল, যেটা ফ্যাশন দিয়ে শুরু করলাম, সেই ফ্যাশনের পরিণতি যেটা অনির্বাণ শেষ করলেন, সেটা সেই পরিণতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো তখন কোথাও নতুন একটা ডাইমেনশন তৈরি হবে। আমি আপাতত এই ডিবেট শেষ করছি, এখানে আলোচনা। প্রত্যেকে অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। একদিকে যেখানে একদম পালাবদল চলছে, সেরকম জায়গা থেকে অন্যান্য ফ্রেম, অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে আসানসোলে, যেখানে বিজেপি এবং তৃণমূল দুটো পার্টি অফিসেই চলছে মিষ্টি বিতরণ। এই জায়গা থেকে আরো একবার প্রশ্ন উঠছে, সত্যি সত্যি তাহলে কি রাজনৈতিক পরিবর্তনটা এতটাই হাস্যকর হয়ে দাঁড়িয়েছে যে এক দলে কেউ এলেন বলে মিষ্টি বিতরণ, আর এক দল থেকে কেউ চলে গেলেন বলে সেই আনন্দে মিষ্টি বিতরণ? একটা নজিরবিহীন ছবি দেখলো আসানসোল। খবর নিয়ে ফিরে আসছি আরেকটা বিরতির পর, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী শেষ করছি আজ এখানে। আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57 মিনিটে। নমস্কার।